আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জেনারেল ওয়াকার, তুমি রাষ্ট্রটা যেই ক্ষতি করলা বাবা, এটার জবাব তুমি কিভাবে দিবা? কি কি অত্যাচার নির্যাতন যেগুলা করেছ সেগুলার কি পরিণাম তুমি ভোগ করবে? এটা আমি কল্পনাও করতে পারি না। তুমি তো পালিয়েও বাঁচতে পারবে না বাবা, পালিয়েও বাঁচতে পারবে না। এমন নয় যে সেনাবাহিনী তোমাকে বাঁচাবে, তুমি সেনাবাহিনীর জন্য কিছু করো না, তুমি যা করেছো হাটহাজারী মাদ্রাসার জন্য করেছো। জেনারেল ওয়াকারুজ্জামান ইসলাম নিয়ে কথা বলেছেন। তিনি যে একটা ইসলামিক রাষ্ট্র চান, তিনি সেই বক্তব্যে বলেছেন যে বক্তব্যটা ভালো বলতে হবে একদিক থেকে, কিন্তু যেটা উনি বলেছেন যে নামাজের মধ্যে বিদাত, দুয়ার মধ্যে বিদাত, এইটা আমাদেরকে যেই প্রশ্নটার সম্মুখীন করে সেটা হলো যে রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান, তার দায়িত্বটা কি? অবশ্য তিনি একটা প্রোগ্রামে গিয়ে কথা বলেছেন। সে প্রোগ্রামটা ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। সেটা আরো কিন্তু খবর হিসাবে আমাদের জন্য দূষণীয় খবর হিসাবে, এটা আমাদের জন্য আরো খারাপ। অর্থাৎ উনি আগে আমরা জানতাম যে ঢাকা শহরে প্রচুর ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আছে। ওয়াকারুজ্জামান এখন ক্যান্টনমেন্টের মধ্যে ইসলামিক স্কুল বা মাদ্রাসা উনি স্থাপন করলেন। বিভিন্ন জায়গায় মাদ্রাসাগুলো হচ্ছে, যেটা বোঝা গেল ওনার এই অনুষ্ঠান থেকে। সেখানে তিনি কি শিক্ষা দিবেন সেটা বলেছেন। তিনি বলেছেন যে মানে ইসলামিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা দিতে হবে। অর্থাৎ ইসলামিক শিক্ষা তাহলে কি অনাধুনিক শিক্ষা, সাথে যে আধুনিক শিক্ষা দিতে হবে? আপনি প্রশ্ন করলে আসলে শেষ করতে পারবেন না। আমাদের কাছে যেটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমি মনে করি যে আমার এই আজকের বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো গোছানো বক্তব্য পাবেন না, কিন্তু রাষ্ট্রের জন্য এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো যে জেনারেল ওয়াকার যে রোলটা প্লে করছেন, এইটা তো হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্লে করলে ঠিক আছে। সেনাবাহিনী প্রধান এই রোল কেন প্লে করবেন? এত গভীরে গিয়ে তাকে শরিয়া বর্ণনা করতে হবে কেন? আমাদের দুর্ভাগ্যটা দেখেন, পৃথিবীর বিভিন্ন মুসলমান দেশগুলোতে, মুসলিম প্রধান দেশ, আমি আসলে যাদেরকে অনুসরণ করার কথা বলি, বাংলাদেশকে তাদেরকেই অনুসরণ করে আমরা যে জঙ্গিবাদের কবলে পড়েছি সেখান থেকে মুক্তি পেতে হবে। সেই দেশগুলো কি? সৌদি আরব, মিশর, আরব আমিরাত, এই রাষ্ট্রগুলোকে, এবং আরো আপনি দূরে বা কাছে গিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলোকে আপনাকে অনুসরণ করতে হবে। কারণ বাংলাদেশের এখন তো 90% মুসলমানের দেশ। সেখানে মানুষের ধর্মীয় চাহিদা, ধর্মপরায়ণতা, এগুলো কিন্তু তীব্র আকাঙ্ক্ষা আছে। বাংলাদেশের জঙ্গিবাদীরা, স্বাধীনতা বিরোধীরা এই আকাঙ্ক্ষাটাকে পুঁজি করে কিন্তু সমাজে তাদের আধিপত্য বিস্তার করেছে। এইখান থেকে ছুটে আসা 10 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট ইউটিউবে বক্তৃতা দিয়ে আমি সব শেষ করে দিতে পারবো, বুঝিয়ে দিতে পারবো, সেটা কিন্তু মোটেও নয়, আর সেটার প্রয়োজনও নাই। কিন্তু মোটা দাগে যে জিনিসটা আমাদের বুঝতে হবে, অন্যান্য মুসলমান দেশগুলোতে আপনার যেটা ইসলাম ধর্মকে ধর্মীয় কাজে ব্যবহার করে, রাষ্ট্রীয় কাজে ব্যবহার করে না, সামাজিক কাজে ব্যবহার করে না, রাজনৈতিক হাতিয়ার হিসাবেও ব্যবহার করে না। বাংলাদেশে ইসলামটা হয়ে গেছে রাজনীতির হাতিয়ার, অন্ধকারাচ্ছন্ন সমাজের হাতিয়ার, পশ্চাৎমুখী সমাজের হাতিয়ার, জঙ্গি, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী শক্তির হাতিয়ার। ধর্মের মতো এরকম একটা পবিত্র জিনিস, যেটার মাধ্যমে মানুষ তার মনকে আল্লাহর সাথে সংযুক্ত করবে, সেটাকে প্রতিটা বিষয়ের মধ্যে নিয়ে এসে
তারা মনে করে যে এই রাষ্ট্রটাকে তারা একটা তাদের মতো একটা রাষ্ট্র তৈরি করবে। জেনারেল ওয়াকার যেটা করেছেন, যেটা করে দেখিয়েছেন, সেটা কিন্তু দেখেন বাংলাদেশের সব জায়গায়, আমাদের তো এমনিতেই লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, বিভিন্ন টাইপের, অন্তত 8-10 টাইপের মাদ্রাসাই আছে বাংলাদেশে। তারা কিন্তু প্রচুর মাওলানা প্রডিউস করছে প্রতি বছর, যদিও একটা মাওলানারও এই অসংখ্য মাওলানার মধ্যে হয়তো প্রতি বছর 100-200 মৌলবী কর্মক্ষেত্রে সফল হয়। সেই সাফল্যটা কি? ওয়াজ মাহফিল করে অর্থনৈতিক সমৃদ্ধি করা, কিংবা মাদ্রাসার শিক্ষক হয়ে যেখানে আসলে বেতন খুবই কম, কিংবা মসজিদের ইমাম হয়ে সেখানে হয়তো সরকারি বেতন পেলে বেতনটা কিছুটা হয়, তবুও সেটা অত্যন্ত কম। এই যে লক্ষ কোটি অনুৎপাদনশীল মানুষ তৈরি হচ্ছে, সেই দিকেটা কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। কিন্তু এই লোকগুলোরও তো ইকোনমিক কষ্ট আছে, তাদের তো সংসার চলে না আসলে। প্রতি বছর 100 অর্থনৈতিকভাবে 100 সফল মানুষ তৈরি করার জন্য লক্ষ লক্ষ ছাত্র এবং ছাত্রীও সেখানে কিন্তু যাচ্ছে। আমি এই কথাগুলো এত বিস্তৃত বলছি এই জন্য যে মাদ্রাসার যে ছাত্র ছাত্রী, মাদ্রাসার শিক্ষক, এরা কিন্তু আমাদের সমাজেরই অংশ। এদেরকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। আমাদের এদেরকে একটা অর্থনৈতিক শক্তি হিসাবে গড়ে তুলতে হলে কি করতে হবে, সেটা কিন্তু আমাদের প্ল্যানে কখনো ছিল না। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে এত মাদ্রাসা, এত মাওলানা তৈরি হওয়ার পর উপরন্তু এখন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাওলানার পর মাওলানা তৈরি হচ্ছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে মাওলানার পর মাওলানা তৈরি হচ্ছে। 2024-এর পর থেকে আমরা দেখলাম যে সেনাবাহিনীতেও মাওলানার পর মাওলানা তৈরি হচ্ছে, এবং সুপ্রিম মাওলানা হয়ে গেল জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার মাওলানা হওয়াতে 2024-এ সে জঙ্গিদের সাথে চলে গেল। হয়তো একটা কারণে সে জঙ্গিদের সাথে গেছে এমন নয়, কিন্তু এটা কিন্তু একটা বড় কারণ। আওয়ামী লীগ সরকার যেই নীতিতে আসলে রাষ্ট্রীয় কর্মচারীদের নিয়োগ দিত, যে তাদের কোনো রাজনৈতিক পরিচয় তারা দেখতো না, তারা সব সময় দেখতো যে সমাজের সব অংশ, হ্যাঁ ঠিক আছে, একটা মানুষ চাকরি করছে, করুক। এইভাবে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাকে দেখতেন। অনেকে এটা বলেন যে জেনারেল ওয়াকার আত্মীয় টাত্মীয়, আসলে ওগুলা কিছুই না। জেনারেল ওয়াকার সবচেয়ে বড় কথা হলো জেনারেল ওয়াকারকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন রাষ্ট্রের মানে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে। অথচ দেখেন বিএনপি কিন্তু নিয়োগ এইভাবে দেয় না। কোনো বিএনপি আজ পর্যন্ত যে কয়টা নিয়োগ দিয়েছে, আপনারা দেখবেন যে আগে যেই পদগুলোতে সরকারি কর্মকর্তারা চাকরি করত, নিয়োগ পেত, সেখানে বিএনপি কিন্তু তার দলীয় লোক নিয়োগ দিচ্ছে। একেবারে সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন সংস্থা রাষ্ট্রের, যেগুলোতে আগে অ্যাডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারিদের নিয়োগ দেওয়া হতো, সেখানেও কিন্তু তারেক রহমান তার দলীয় লোকজন নিয়োগ দিচ্ছে। কিন্তু আপনারা দেখবেন যে তারেক রহমানের সরকার আসার পর থেকে এই যে নিয়োগগুলা, এটা নিয়ে কেউ কিন্তু একটা টু শব্দ করে নাই যে তারেক রহমান একটা এমনভাবে দলীয়করণ করছেন, আসলে রাষ্ট্রের চেহারাই কিন্তু তিনি বদলে দিচ্ছেন। কেউ কিন্তু একটা শব্দ এটা নিয়ে বলে নাই। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে হলো যে 2024-এর জঙ্গি উত্থানের পর মানুষের আসলে সব গা সওয়া হয়ে গেছে। একদিক থেকে তো জঙ্গি এবং তাদের সহযোগীরা আছেই, তারা তাদের মতো করে চলছে, তারা যেভাবে হচ্ছে, তারেক রহমান যা করছেন, জঙ্গিরা যা করছে, সেটা মেনে নিতে হবে। বাকিদের কিন্তু গা সওয়া হয়ে গেছে যে এগুলোই তো হবে, এগুলাই হওয়ার কথা। কিন্তু শেখ হাসিনা সরকারের সাথে যদি আপনি তুলনা করে দেখেন, এটা হলো যে রাষ্ট্র পুরাপুরি, রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস সবকিছু পুরোপুরি কিন্তু রাজনৈতিক লোকজন দিয়ে চালানো হচ্ছে। অর্থাৎ তারেক রহমান অত্যন্ত সচেতন যে তার বিএনপির লোকজনকে অথবা তার স্বগোত্রীয় জামাত স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রের চাকরিতে নিয়োগ দিতে হবে। আওয়ামী লীগের উদারপন্থা কি ছিল? এমনই উদারপন্থা ছিল যে জেনারেল ওয়াকারের মতো, আসলে যে ছেলেটা তার বাবা মা তাকে মাদ্রাসায় পাঠালে, ধরেন জেনারেল ওয়াকারের আব্বা বা আম্মা যদি তাকে কওমি মাদ্রাসায় পাঠাতো, হাফেজিয়া মাদ্রাসায় পাঠাতো, আলিয়া মাদ্রাসায় পাঠাতো, এইভাবে ধরেন তারপরে সে করতে করতে সে হাটহাজারি মাদ্রাসায় পাঠালো, এখানে বের হয়ে এসে জেনারেল ওয়াকার যেই মানুষটা তৈরি হতো, এই একই লোক সেনাবাহিনীতে নিয়োগ পেয়েছে, ক্রমে প্রমোশন পেয়েছে, পেয়ে সেনাবাহিনী তৈরি হয়েছে।
একই লোক তৈরি হয়েছে। এটা তো সৌদি আরবে সম্ভব না। সৌদি আরবে তাদের ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যদি যায়, একরকম ওয়াকার তৈরি হবে। সৌদি আরবের সেনাবাহিনীতে গিয়ে সেনা প্রধান হলে আরেক রকম মানুষ তৈরি হবে। আমাদের দুর্ভাগ্যটা এখানেই যে আমরা যাই কিছু করি, আমরা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাঠাই, বের হয়ে এসে কিন্তু একজন হাটহাজারি থেকে, তাকে হাটহাজারিতে পাঠালে যা তৈরি হতো সেটাই তৈরি হচ্ছে। আর সেনাবাহিনীতে পাঠাই, তাকে সেনাবাহিনীতে না পাঠিয়ে হাটহাজারিতে পাঠালে যা তৈরি হতো সেনাবাহিনী থেকেও তাই তৈরি হচ্ছে। এটা রাষ্ট্রের জন্য কতটা দুর্ভাগ্যজনক সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। এখানে যারা বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র করতে চায় তাদের অবশ্য সুখের অনেক কারণ আছে, যে তারা তো আলহামদুলিল্লাহ পড়বেই। এই যে আফসারি কিংবা তারেক মনোয়ার, এখন তারা যে পড়ে তাদের নিজেদেরও তো অভ্যন্তরীণ কোনো নৈতিকতা তো নাই। রফিকুল্লাহ আফসারি আপনারা দেখেছেন কিভাবে জামাতের যে সদস্য গাজী নজরুল ইসলাম, সে একটা শিশুকে নিয়ে একটা হোটেলে ধরা খেয়েছে, একটা মেয়ে শিশু, সেটাকে সে তার মতো করে জায়েজ করে দিচ্ছে। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো যে ইসলাম ধর্ম রক্ষা করছে কিভাবে সৌদি আরব বলুন, মধ্যপ্রাচ্যের দেশগুলো বলুন, সেখানে ইসলাম ধর্মে কি পড়ানো হবে, মানুষকে ধর্মীয় শিক্ষায় কি কি জিনিস পড়ানো হবে, কোন জায়গায় ধর্মীয় গুরু তৈরি হবে, কোন জায়গায় অন্য পেশার মানুষ তৈরি হবে, প্রতিটা জিনিস কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। আমাদের এখানে এই ধরনের কোনো নিয়ন্ত্রণ নাই। ইসলামের উপর তো এই পর্যন্ত সবচেয়ে বেশি লেখা হয়েছে পৃথিবীতে, আর কোনো ধর্মগ্রন্থ নিয়ে এত পুস্তক এত কিছু লেখা হয়নি। অর্থাৎ ইসলামের উপর যে পরিমাণ বই, কিভাবে আপনার কোনটা কি করবে এইসব নিয়ে লক্ষ কোটি বই লেখা হয়েছে, বিলিয়ন বিলিয়ন পেজ লেখা হয়েছে। এখন এখান থেকে যে যেটা পাচ্ছে সেটা নিয়ে, এবং বিশেষ করে জিহাদিরা তাদের প্রয়োজনীয় অংশটা নিয়ে তারা কিন্তু মানুষকে শিক্ষা দেয়, এবং বাংলাদেশের সব মানুষ কিন্তু সেই শিক্ষাটা পাচ্ছে। সৌদি আরব যেটা আল্লাহর ঘর, নবীর জমিন, সেখানে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। সেখানে কে কোন শিক্ষা পাবে এটা সরাসরি রাষ্ট্র কিন্তু হস্তক্ষেপ করে, বা অন্যান্য বেশিরভাগ, এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যে রাষ্ট্রগুলো মূলত আপনার ইসলামিক শরিয়া ল কার্যকর, আমাদের তো শরিয়া ল কার্যকর না। আমি মনে করি যে আমাদের এক পর্যায়ে আমাদের এখনই শরিয়া ল কার্যকর করে দেওয়া উচিত। পাশাপাশি এই যে ওয়াকারের মতো আপনার অন্ধকার জগতের মানুষ তৈরি হচ্ছে, সেটা বন্ধ করা উচিত। এটা অত্যন্ত রাষ্ট্রের জন্য অত্যন্ত বড় একটা সিস্টেম লস, যে আমি যে ছেলেটাকে আজকে মেডিকেলে পাঠালাম বা বুয়েটে পাঠালাম বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠালাম, কিংবা সিভিল সার্ভিসে পাঠালাম, ডিপ্লোম্যাটিক সার্ভিসে পাঠালাম, পুলিশ সার্ভিসে পাঠালাম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে পাঠালাম, সেখান থেকে 60 বছর বয়সে যে মানুষটা তৈরি হচ্ছে, আমি যদি তাকে মাদ্রাসা শিক্ষা দিতাম, 60 বছর বয়সে ওই মানুষটাই তৈরি হতো। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এটা জেনারেল ওয়াকার আরেকবার প্রমাণ করে দিল। এবং জেনারেল ওয়াকার যে সত্যিকারে একটা মানে কি টাইপের মানুষ, কেন সে 2024-এর জঙ্গি উত্থানে জড়িত হলো, কেন সে আওয়ামী লীগকে বা অন্যান্যদের সাথে নানান ধরনের আশ্বাস দিয়েছিল বা ইয়ে করেছিল, কেন তারা তাকে ধরতে পারলো না। মোটা তাকে আওয়ামী লীগ যেমন নিজেরাই ইসলামাইজড হয়েছে, ইসলামাইজড কথাটা বললে আবার খারাপ দেখে, অর্থাৎ তারা জঙ্গিয়া মানে শব্দটা বাংলায় হয়তো বলতে পারছি না, মানে রেডিকালাইজড হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নিজস্ব রেডিকালাইজেশনের প্রসেসে কিন্তু আওয়ামী লীগ হওয়াতে ওয়াকার যে আওয়ামী লীগ না, বা আওয়ামী লীগের রেডিকালাইজড মানুষগুলা যে আওয়ামী লীগ হতে পারে না ঐতিহাসিকভাবে, সেইটা আওয়ামী লীগের আসলে রাজনৈতিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে নির্ধারণ করার আর কোনো সুযোগ কিন্তু ছিল না, যার কারণে ওয়াকার কিন্তু সেনাবাহিনী প্রধান হতে পেরেছে। আর এই ওয়াকার সেনাবাহিনী প্রধান হলে যা হওয়ার তাই হয়েছে।
2024 জঙ্গি উত্থানে সে জঙ্গিদের সাথে চলে গেছে, সে নরম নরম কথা বলেছে, সে গরম কথা বলেছে, একটাও রাখে নাই, একটা গরম কথাও কিন্তু সে রাখে নাই। গরম কথা কি বলেছিল যে আমার উপর ভরসা রাখুন, আমি সবার দায়িত্ব নিচ্ছি। দেখা গেল সে শুধু জঙ্গিদের দায়িত্ব নিয়েছে, জঙ্গিরা তাদের যত গালিগালাজ করুক সে জঙ্গিদের তার সন্তান মনে করে। আর আওয়ামী লীগের কিছু নেতাকে সে বাঁচিয়েছে, যেটা অবশ্যই প্রশংসার কাজ। আর মাঠ পর্যায়ের আওয়ামী লীগের লোকজনকে সে হত্যা করার, খুন করার, বাড়িঘর থেকে বের করে দেওয়ার এবং তাদেরকে আপনার অকাতরে তাদের উপর জেল জুলুম মামলা এগুলা দেওয়ার সে ওদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে। জামাত, হেফাজত, বিএনপি যা করেছে, এবং তার নিজস্ব কর্মকর্তাদেরও সে অনেককে রক্ষা করে নেই। আমরা জেনারেল জিয়াউল হাসানের কথা জানি, একমাত্র জেনারেল যাকে এই ওয়াকাররা, তার আগে শুধু ওয়াকার না তো, হামিদুল নামে ডিজিএফআই এর প্রধান ছিল যে, সেও কিন্তু জঙ্গি। চিন্তা করেন আওয়ামী লীগ সরকার কতটা নিজস্ব রাজনৈতিক বোধ বুদ্ধি থেকে দূরে সরে গিয়েছিল। আওয়ামী লীগের কথা আমরা বাদ দিই, এখানে শুধু জেনারেল ওয়াকারকে নিয়ে আপনি চিন্তা করে দেখুন, মানে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এখন এই চিন্তাটা ভালোভাবে জানি না, যে একটা লোককে আমি যদি হাটহাজারী মাদ্রাসাতে পাঠাতাম, শৈশব থেকে হাটহাজারী মাদ্রাসাতে পাঠাতাম এবং তাকে সেখানে পরিণত বয়স হতে দিতাম, সে যেই মানুষটা তৈরি হতো, একই শিশুটাকে আমি যদি আর্মিতে পাঠাই, ঠিক 60 বছর যখন তার বয়স হয়, সে একই মানুষ তৈরি হচ্ছে, একই শিক্ষা, কোনো বাড়তি শিক্ষা তার নাই। এটা কত পার্সেন্ট মানুষকে, বাংলাদেশে কত পার্সেন্ট মানুষকে আসলে চিন্তিত করে? এটা নিয়ে একটা ভয়ের ব্যাপার আছে না? আপনি কি এই পদ্ধতিতে রাষ্ট্রের কোনো উন্নতি করতে পারবেন? পারবেন তো না। জেনারেল ওয়াকার এখন হয়তো এমনও হইতে পারে সে রিটায়ারমেন্টে গেলে জামাতের আমির হিসাবেও আবির্ভূত হতে পারে, হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আর জামাতের আমির হোক বা না হোক, ওয়াকার যে পরিপূর্ণভাবে একটা ইসলামিক জঙ্গি, এটা সে বারবার প্রমাণ দিচ্ছে। এবং সেটা আমাদের সেনাবাহিনীর জন্য যেহেতু অনেক লজ্জার কারণ হলো, আপনি ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছে যান, ফিল্ড মার্শাল আসিম মুনির তৈরি করতে পেরেছে পাকিস্তান, আমরা কিন্তু ওয়াকার তৈরি করছি। পাকিস্তান জামাত নামক দলটাকে প্রায় উৎখাত করে ফেলেছে। সেই দেশের কোনো ইলেকশনে জামাত এখন আর কোনো সিট পায় না। বাংলাদেশের ইলেকশনে কিন্তু জামাত 35% ভোট পেয়ে গেছে, যদিও এটা আওয়ামী লীগ বিহীন ইলেকশন, মানে তাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্টের ইলেকশন, মানে তারা কলা কৌশলের মাধ্যমে হোক যেভাবে হোক তারা সংসদের 70-75 আসন দখল করে বসে আছে। এগুলো আপনাদের একটু চিন্তিত করে না? জেনারেল ওয়াকার, তুমি রাষ্ট্রটার যেই ক্ষতি করলা বাবা, এটার জবাব তুমি কিভাবে দিবা? কি অত্যাচার নির্যাতন যেগুলা করেছ সেগুলার কি পরিণাম তুমি ভোগ করবে, এটা আমি কল্পনাও করতে পারি না। তুমি তো পালিয়েও বাঁচতে পারবে না বাবা, পালিয়েও বাঁচতে পারবে না। এমন নয় যে সেনাবাহিনী তোমাকে বাঁচাবে, তুমি সেনাবাহিনীর জন্য কিছু করো না, তুমি যা করেছো হাটহাজারী মাদ্রাসার জন্য করেছো। যা হোক, ওয়াকারের উপর এত লেকচার দিয়ে লাভ নাই। আমাদেরকে আসলে ভবিষ্যতে দরকার হলে ইসলামিক শাসন কায়েম করে হলেও জঙ্গিদের হাত থেকে বাংলাদেশটাকে বাঁচাতে হবে, ওয়াকারের মতো জঙ্গিদের হাত থেকে, যেগুলোকে সেনাবাহিনীতে দিলেও সে কিন্তু হাটহাজারী মাদ্রাসার একটা আলেম হয়ে বের হয়। কারণ ওয়াকার আজকে যে ভূমিকাটা রাখছে, তার জন্য তো আমার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছেই অলরেডি মাঠে। ওয়াকারের কাজ তো হলো যে অন্য কাজ, সেটা কিন্তু হলো না আর কি। এখন আরেকটা বিষয়ে চলে যাই, সেটা হলো দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিমকে অলরেডি বরখাস্ত করে দিয়েছে। ডক্টর কাবেরী গায়ের নামে জার্নালিজম বিভাগের একজন শিক্ষককে আবার এখন আক্রমণ করছে, তাকেও বোধহয় বের করে দিবে, বা এই শিবিরগুলোকে দিয়ে প্রথমে তাদের বিরুদ্ধে লেখায়, তারপরে মব করায়, বের করে দেয়। কাবেরী গায়েন শুনেছি আমি উনি নাকি বামপন্থী শিক্ষক। 2024 তো বামপন্থীরা ভুল করেছে, কাবেরী গায়েন পার্সোনালি ভুল করেছেন কিনা আমি জানি না, তিনি লাল বদর হয়েছিলেন কিনা। সব বাম তো বাংলাদেশের লাল বদর হয়েছিল।
লাল বদর যেসব হয়েছে, বাম বাম যেই বাম লাল বদর হয়েছে সে নিশ্চিতভাবে পাকিস্তানি সেকুলার। বাংলাদেশে এই আরেকটা অদ্ভুত কোয়ালিশন হয়েছিল, পাকিস্তানি সেকুলার এবং 1971 সালের পরাজিত আল বদর আল শামস রাজাকার বাহিনী। অ্যাকচুয়ালি পাকিস্তানি সেকুলারও কিন্তু 1971 সালে পরাজিত। এই পুরোটাই কিন্তু জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল। কিন্তু এই দুইটা শ্রেণী, পাকিস্তানি সেকুলার বা সেকুলার পাকিস্তানি এবং আল বদর আল শামস ঘাতক রাজাকার বাহিনী, এরা সমাজের এমনই বিপরীত প্রান্তে অবস্থান করে যে রাষ্ট্রটা যখন তারা দখল করবে, এই পাকিস্তানি সেকুলার এবং ঘাতক বাহিনী, মৌলবাদী বাহিনী একসাথে যদি দখল করে, তখন তাদের মধ্যে আবার একটা গৃহযুদ্ধ হবে। যেই গৃহযুদ্ধের অবধারিত পরিণতি হবে এই পাকিস্তানি সেকুলারকে প্রত্যেকের একটাকে করে গলা কেটে মেরে ফেলা। সিরাজুল ইসলাম চৌধুরী, সলিমুল্লাহ খান, মতিউর রহমান, মাহফুজ আনাম, কাবেরী গায়েন, মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, খালেকুজ্জামান, এইভাবে যারা যারা আছে, 24-এর জঙ্গি জঙ্গি কি আরো কি কি রাজেকুজ্জামান রতন, সবার নাম তো আসলে আসে না, এরা সবাই জঙ্গি হয়েছে না, লাল বদর হয়েছিল। রাষ্ট্র যদি ওরা পরিপূর্ণভাবে দখল করতে পারতো, 2024-এ যদি জঙ্গিরা পরিপূর্ণভাবে রাষ্ট্রটা দখল করতে পারতো, যেইভাবে পিনাকি, তাজ হাসমিরা চাচ্ছিল। তাজ হাসমি আবার এখন মানে পক্ষ পরিবর্তন করেছে, এখন সে পুরোপুরি বিএনপির অধীনে চলে এসছে। আর পিনাকি ইলিয়াস তো আবার ইলিয়াসকে মনে করি যে ওর মতো আছে। পিনাকি আবার পুরোপুরি জামাতের অধীনে চলে এসছে। বাট তারা তখন একটা কম্বাইন্ড শক্তি ছিল, একটা কম্বাইন্ড ফোর্স ছিল। ওই ফোর্স যেভাবে চাচ্ছিল যে সব আওয়ামী লীগকে মেরে ফেলা, ওইটা যদি হয়ে যেত, মানে একটা উল্লেখযোগ্য সংখ্যক মেরেও যদি রাষ্ট্রটা তারা নিজেরা দখল করতে পারতো, তারপরে গৃহযুদ্ধটা হতো কিন্তু জঙ্গিদের এবং পাকিস্তানি সেকুলারদের মধ্যে। এই পাকিস্তানি সেকুলারদের মধ্যে কিন্তু আবার বিএনপিও আছে। সেই যুদ্ধে কোনোভাবেই জঙ্গিদের সাথে এই পাকিস্তানি সেকুলাররা পারতো না, এবং এদের যারা পরিচিত অংশ তাদের সবার কিন্তু গলাটা কেটে ফেলতো। এমনকি এই মানে বিএনপির যেসব বুদ্ধিজীবী নামে যে ছেলেগুলো আছে, ফাহাম আব্দুল সালাম, রেজাউল করিম, রনি, এই অল্প বয়সী ছেলেগুলোকেও কিন্তু তারা গলা কেটে হত্যা করত। মানে যদি তারা সত্যিকারের রাষ্ট্রটা দখলে নিতে পারতো, এই দুই শ্রেণী, সেটা হয় নাই। কিন্তু সেটা না হলেও এই যে কথাগুলো বললাম, এটারই আপনি প্রমাণটা দেখতে পাবেন। এই যে অধ্যাপক কাবেরী গায়েনকে পেছনে এখন এই জঙ্গিরা শিবির লেগে গেছে, হয়তো তিনি বরখাস্ত হয়ে যাবেন। এইভাবে 232 শিক্ষককে নাকি ক্রমে বরখাস্ত করে দেয়া হবে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এমনিতেও কিছু নেই, তারপরেও যা কিছু এই যে মোটামুটি প্রগতিশীল শিক্ষক আছে, তাদের সবাইকে বের করে দেওয়ার একটা চূড়ান্ত ব্যবস্থা তারা করছে। এবং বিএনপি কিন্তু এই ধরনের কোনো প্রজেক্টেই বিএনপির কিন্তু নাই। বিএনপি এগুলোকে সব হাঁ করে দিয়ে যাচ্ছে। রাষ্ট্র কোথায় যাচ্ছে? এই যে রাষ্ট্রের দুরবস্থা, আজকে রাষ্ট্র পুরোপুরি একটা জঙ্গি উৎপাদনের কারখানা হয়ে গেছে। আমরা যারা ভেবেছিলাম যে তারেক রহমান একটা সুন্দর বাণী দিয়েছিলেন যে বাংলাদেশ হবে সবার, একেবারে সুন্দর উনি ইয়েতে লিখেছিলেন, সেই জঙ্গি উত্থানের পর ইউকেতে যখন তিনি ছিলেন, তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন যে বাংলাদেশ হবে কার? আস্তিকের, নাস্তিকের, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সকল মানুষের হবে। সেই তারেক রহমানকে এখন দেখা যাচ্ছে যে উনি সেটা প্রতারণা করেছিলেন। আমরা যারা তাকে পছন্দ করতে চেয়েছিলাম তাদেরকে সাথে তিনি প্রতারণা করে ওই তারেক রহমানই রয়ে গেছেন, যেটা ছিল 2001 থেকে 6 সালের তারেক রহমান। যে তারেক রহমান বাংলা ভাই শায়ক আব্দুর রহমানের প্রোটেক্টর ছিলেন প্রথমে, পরে ধরেছিলেন অবশ্য বিদেশিদের চাপে। সেই তারেক রহমান যিনি 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে, আসলে উনি বলুন যে আমি তো করি নাই, করেছে তো মুফতি, এই মুফতির নামও তো ভুলে গেলাম, মুফতি হান্নান করেছে, এটা বলতে পারেন। তাহলে তারেক রহমান সাহেব, আপনার সরকার কেন জজমিয়া নাটকটা করেছিল?
অবশ্য এখন জজমিয়া নাটকের কাহিনীও বদলানোর চেষ্টা করা হয়েছে। এই যে শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন ইলিয়াস, সে কিন্তু এই জজমিয়া নাটকের উপর একটা ভালো ভিডিও তৈরি করেছিল, এই প্রথম আলো টালোকে দায়ী করে তারেক রহমানকে ওইখান থেকে, মানে এই 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে তারেক রহমানকে মুক্তি দিয়ে আজ পর্যন্ত ইলিয়াস যত ভিডিও করেছে ওই ভিডিওটা সবচেয়ে যুক্তিহীন হয়েছে। ইলিয়াস সাধারণত এত মিথ্যা সাজাতে পারে ভিডিওর মাধ্যমে, নানান ক্যারিকেচার করে ওর ভিডিওগুলো মোটামুটি বিশ্বাসযোগ্য হয়, কিন্তু 21শে আগস্ট গ্রেনেড হামলার উপর ইলিয়াস যে ভিডিও বানিয়েছে ওটা পুরোপুরি ফ্লপ, সে কোনো যুক্তি দাঁড় করাইতে পারে নাই। তাহলে তারেক রহমান সাহেব, এখন প্রশ্ন আসে যে আপনি জজমিয়া নাটক কেন করেছিলেন যদি আপনার কোনো আপনার ওখানে কোনো দায় না থাকে? সেটা তো আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে কিন্তু উড়িয়ে দিতে চেয়েছিলেন। আমরা এখন যে তারেক রহমানকে দেখছি সেটা হলো সেই তারেক রহমান। আমরা ওই তারেক রহমানকে দেখছি না যিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে এই বাংলাদেশটাকে তিনি একটা সব মানুষের বাংলাদেশ করবেন। আমরা দেখছি, সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবী আপনার থেকে আপনার সাথে এখনো ইয়ে করছে, কারণ এগুলো আমরা বুঝি। আমাদের তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা তো সত্যিকারের আসলে লেখা কথা বলা মানুষই দাঁড় করাতে পারি নাই বলে সিরাজ নামে এক জঙ্গি এখন আওয়ামী লীগের লোকজনকে সবক দেয়, আওয়ামী লীগের অবুঝ অবোধ, হ্যাঁ, তরুণ অনেক কি বলবো তরুণ সমর্থক ওই জঙ্গিটার পেছনে ঘুরে। ওকে অবশ্য জঙ্গি বলা ঠিক হচ্ছে না, জঙ্গি আসলে পাকিস্তানি সেকুলার বলা অনেক বেশি যুক্তিযুক্ত, বাট দুই একজন দেখছি যে এর বিরুদ্ধে কথা বলছে। আসলে আওয়ামী লীগকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রক্ষা করতে হইলে এই সিরাজ নামক ছদ্মবেশী জঙ্গিকে, সে তার জ্ঞান চর্চা করুক, সে যা ইচ্ছা তাই করুক, কিন্তু এই লোকগুলাকে কোনোভাবেই আওয়ামী লীগের উপর কোনো প্রভাব বিস্তার করতে দেয়া যাবে না। অবশ্য মোটা দাগে সিরাজ ছাড়া আমি আর কাউকে দেখছি না। সিরাজের কিছু সহযোগী আছে, ওরা আমাকে গালি টালি দেয়, ওদেরকে আমি অত ওদের লেখা টেখা আসলে এত পড়ার সুযোগ পাই না। কারো লেখা না পড়তে পারলে তো বোঝা যাবে না যে সে সিরাজপন্থী নাকি মানে সে ঠিক আছে। এখন সিরাজ যখন আবার লেখে যে ডাস্টবিনকে যখন শফিক লেখে, তখন তো আমারও ভালো লাগে। সত্য কথা বলতে কি, সিরাজকে বুকে জড়িয়ে নিতে ইচ্ছে করে। কিন্তু ও যখন আবার ওই যে ভুট্টো বঙ্গবন্ধুকে বাঁচিয়েছে, বঙ্গবন্ধু ভারত সফর করেছিল বাংলাদেশে আসার আগে, পাকিস্তান ভারতীয় সৈন্য ফিরিয়ে নেওয়ার জন্য ইন্দিরা গান্ধীকে চাপ দিতে, এই যে কথাগুলো যেগুলো আসলে পাকিস্তানি বয়ান, এগুলো যখন সে মাঝে মাঝে ঢুকিয়ে দেয়, তখন কিন্তু এই ছদ্মবেশী পাকিস্তানিকে চিনতে আর কোনো দেরি হয় না। আমাদের কিন্তু এই পাকিস্তানি ছদ্মবেশী, সে যত শিক্ষিত হোক, সে শিক্ষিত হয়ে যাক না, সে 10টা 20টা পিএইচডি করুক, বিশ্ববিখ্যাত বই লিখুক, জ্ঞানের বই লিখুক, হ্যাঁ, দর্শনের বই লিখুক না, কিন্তু আসলে এই লোকগুলাকে কোনোভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের ছেলে মেয়েদের উপর প্রভাব বিস্তার করতে দেয়া যাবে না, কোনোভাবেই না। তা সে যাদের উপর প্রভাব বিস্তার করে তাদেরকে আমরা যদি কারেক্ট করতে পারি করলাম, না করলে ওদেরকেও আমাদের বয়কট করতে হবে। কারণ 2024-এর জঙ্গি উত্থানে প্রমাণিত হয়ে গেছে যে আওয়ামী লীগ মুস্তাক ঠেকানোটাই শেখে নাই। তো মুস্তাকরা তো এখনই ঢুকবে, যেহেতু আওয়ামী লীগ এখন ভাবছে যে আমাদের একটু কথা টথা বলার লোক দরকার। হ্যাঁ, কেউ যদি কথা বলতে পারে, লিখতে পারে, আর সে যদি একটু বঙ্গবন্ধুর কথা লেখে, একটু শেখ হাসিনার কথা লেখে, আর মাঝে মাঝে যদি পাকিস্তানি বয়ান ঢুকিয়ে দেয়, কি সুন্দর না? কিন্তু দেখবেন ওই কথাটাই আপনাকে মানতে হবে যে এক বালতি দুধে 1 ফোঁটা চনা পড়লেই সেটাকে কিন্তু ফেলে দিতে হয় নর্দমার মধ্যে। এই সিরাজ পাকিস্তানিকে নর্দমার মধ্যে ফেলে দিবেন। এমনিতেও সে একটা আগাছা, সে শুধু কনস্পিরেসি থিওরি বিভিন্ন, তার একটা নিজস্ব বিদ্যা আহরণের পদ্ধতি আছে, কিন্তু বিদ্যা আহরণের পদ্ধতি সেটা সঠিক কি ভুল সেদিকেও তর্ক করতে যাচ্ছি না। শুধু তর্ক করবো যে এতটুকুন যে এই ছেলেকে কোনোভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের ছেলে মেয়েদের উপর প্রভাব বিস্তার করতে দেয়া যাবে না। আমরা দেখেছি সলিমুল্লাহ কিন্তু অত্যন্ত সুন্দরভাবে শুরু করেছিল। 2013-14 সালে সলিমুল্লাহকে কেউ ধরতে পারেনি। এই লোক যে একটা ছদ্মবেশী জামাত, ঠিক 24-এ এসে কিন্তু সেও শেখ হাসিনার বিচার চেয়ে ক্ষমা চাওয়ার জন্য বিশাল এক ডাক দিয়ে লাল বদরগিরি করে ফেলে। আমাদের ধীরে ধীরে এই জায়গাগুলোকে উন্নতি করতে হবে। আসার কথা হলো যে জননেত্রী শেখ হাসিনা তিনি
বাংলাদেশে আসবেন। 2 দিন আগে একটা ঘোষণা হয়েছিল যে মানে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির রিপোর্ট ধরে যে তাকে মানে তাকে তার হাত পা বাঁধা কিছুই করতে দেওয়া হবে না। সেটা আমরা অনেকেই সেটার জবাব দিয়েছি, পরে এটা বেশি আর হয় নাই। এখন তো তিনি দেখা যাচ্ছে যে তিনি আরো সাংবাদিক সম্মেলনেও কথা বলবেন। হ্যাঁ, কথা বলবেন তিনি, হয়তো নিরাপত্তার কারণে, বিভিন্ন কারণে তিনি হয়তো যেভাবে করছেন সেভাবেই করবেন। তিনি তাকে হয়তো আপনারা তার কথা শুনতে পাবেন, আমাকে যেরকম এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন সেভাবে তাকে হয়তো দেখতে পাবেন না। কিন্তু তিনি যে তার কার্যক্রম বাড়াচ্ছেন, দেখেন, যেই বাংলাদেশের এই প্রথম আলোতে আমি পড়ি নাই, ডেইলি স্টার থেকে সব পত্রিকা যখন এটা লিখলো যে ভারত সরকার শেখ হাসিনাকে কোনো রাজনীতি করতে দিচ্ছে না, তিনি কিন্তু দেখা যাচ্ছে যে তার কর্মকাণ্ডের পরিধি বাড়াচ্ছেন। যদিও ভারত সরকার কিন্তু নীতিগতভাবে, হ্যাঁ, তাদের নীতিতে তারা এক ধরনের আপনার রেস্ট্রিকশন শেখ হাসিনার উপরও দিয়েছেন। এটা বুঝতে হবে, কারণ তারা সেটা দালাই লামাকেও দিয়েছিলেন। দালাই লামাকে যখন তারা ভারতে আশ্রয় দেন, দালাই লামা কিন্তু ভারতে আশ্রয় পাওয়ার পরে তার যে প্রশাসনিক দায়িত্ব ছিল সেটা থেকে কিন্তু অব্যাহতি নিয়েছিলেন। এগুলো অনেকে জানেন না। ফলে ভারতের লাইনেই কথা বলছে। তারা একটা সুপার পাওয়ার হওয়া প্রত্যাশী রাষ্ট্র, তাদেরকে তাদের আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক রিলেশনস এবং আন্তর্জাতিক কমিটমেন্ট ঠিক রাখতে হয়। তার আওতায় তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা এরপরেও কিন্তু তিনি কিন্তু তার মানুষদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন, তিনি সারা বিশ্বে তার মেসেজ পৌঁছে দিচ্ছেন। এবং ডিসেম্বরে তিনি আসবেন। বাংলাদেশের মানুষের আজকে দেখেন জনজীবনে কত দুর্ভোগ, গ্যাস নাই, বিদ্যুতের বিল আপনার যেখানে 300 টাকা সেটা হয়ে গেছে 3000 টাকা। তারেক রহমান নিশ্চিতভাবে দেখবেন যে কয়েকদিন পরে গ্যাসের মূল্য বাড়িয়ে দিচ্ছেন। উনি তো এই ব্যাপারে অত্যন্ত ওস্তাদ। হ্যাঁ, তেলের কৃত্রিম সংকট তৈরি করে তেলের মূল্য বাড়িয়ে দিয়েছে। কিন্তু ইকোনমিক ডাউনটার্ন কি তিনি থামাতে পাচ্ছেন? তার প্রথম 4 মাসে, তার সরকারের প্রথম 4 মাসে ইকোনমিক অর্থাৎ জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 2.2%। শেখ হাসিনার সময়ের যে 6.8% গড় জিডিপি, সেটা এখন 2.2%। দেখেন 1 বছর পরে কোথায় যায়। সভ্যতার সব সূচক, সব কম্পাস দেখিয়ে দিচ্ছে যে শেখ হাসিনা বীর দর্পে বাংলাদেশে আসছেন। নানান খবর কিন্তু বের হচ্ছে যে কিভাবে তিনি আবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। আমাদেরকে এখনই ভবিষ্যতের রাস্তাটা দেখতে হবে, আমরা যাতে বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধিশালী, গণতান্ত্রিক বাংলাদেশ করতে পারি এবং আমরা মানুষের ধর্মীয় চাহিদা মেটানোর পাশাপাশি সমাজ থেকে যাতে জঙ্গিবাদকে উচ্ছেদ করতে পারি এবং কোনোভাবেই যেন আমাদেরকে আর কখনো পাকিস্তানি সেকুলারদের হাতে পড়তে না হয়। তার জন্য যত বঙ্গবন্ধুর কথা বলুক, যত শেখ হাসিনার কথা বলুক, এই ধরনের পাকিস্তানি সেকুলারদের, অন্তত আওয়ামী লীগের সমর্থকদের উপর যাতে ওরা কোনোভাবে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে পারে, সেই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, আপনারা অনেক কমেন্ট করেছেন, কমেন্টগুলো দেখানো হয়েছে। আপনারা সাথে ছিলেন, সাথে থাকেন বলে কথা বলতে প্রেরণা পাই। আমাদের তো আসলে সাধনা একটাই, যে কথা কতদিন বলে যাব, ততদিন শেখ হাসিনা বাংলাদেশে এসে তিনি বাংলাদেশ শাসন ভার গ্রহণ করা পর্যন্ত আমার এই কণ্ঠ চলতে থাকবে। যেদিন তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, শাসনভার গ্রহণ করবেন, কথা হয়তো ভবিষ্যতে বলবো, কিন্তু এই যে এখন যা বলছি, এই পর্যায়ের যে একটা ফেজ বা একটা অধ্যায় বলেন, সেই অধ্যায়টা কিন্তু সেই দিন শেষ হবে। যে বাংলাদেশের মিডিয়ার প্রতি সম্মান জানিয়ে বলছি, তারা একটি রিপোর্টের 2টি মাত্র লাইনকে তারা উল্লেখ করে তারা বেশ গদগদ হয়ে গেলেন যে শেখ হাসিনাকে ভারত বলে দিয়েছে। পার্লামেন্টেও নাকি আলোচনা হয়েছে, পার্লামেন্টে কোনো আলোচনাই হয়নি। কিছুই জানেন না, কারণ হচ্ছে ওটা স্ট্যান্ডিং কমিটির রিপোর্টটা গত বছরের। এবং সেই সময় মনে আছে যে হাদি হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সরকার যখন ভারতকে একটা কড়া চিঠি দিয়েছিলেন, তার প্রত্যুত্তরে ভারত যে জবাব দিয়েছিল, যেটা লিখিত আকারে, যেটা প্রকাশ্যে, সেটা হচ্ছে ভারত কখনো রাজনীতিতে প্রশ্রয় দেয় না। রাজনীতি করার জন্য শেখ হাসিনা এখানে আছেন, তিনি সম্মানিত অতিথি হিসেবেই আছেন, কিন্তু তাকে কোনো রাজনীতি করা দেওয়া হয় না। ফলে সেই সময়কার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই জবাবটাই আবার স্ট্যান্ডিং কমিটিতে উল্লিখিত হয়েছে এবং সেটা স্ট্যান্ডিং কমিটি বলেছে এটা সরকারের পক্ষে ভালো সিদ্ধান্ত।
কিন্তু ওইখানেতেই বলা আছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা যাবে না, ওখানেই বলা আছে ভারত বাংলাদেশের সম্পর্কে ভিত্তি একটাই, 71-এর মুক্তিযুদ্ধ, এছাড়া কিচ্ছু নয়। সেগুলো ওখানে লেখা আছে, সেগুলো কোথাও ছাপা হয় না। ছাপা হয়েছে একটা লাইন রাজনীতি। এরপরে তো এখন শেখ হাসিনা সেই অক্ষম জবাব দিলেন। আমি এখনো বলছি, যদি ভারত সরকারকে জিজ্ঞেস করেন বা আমাকে যদি বলেন, আমি বলবো না, ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে যেটা করছেন ওটা তো রাজনীতি না। রাজনীতি তো মাঠে ময়দানে নেমে করতে হয়। মাঠে ময়দানে নেমে তিনি তো রাজনীতি করছেন না। তিনি তার 5ই আগস্ট তিনি এই ভারতে আশ্রয় পেয়েছিলেন। তার এতদিন 2 বছর পরে তার কেমন কাটছে, কেমন সময়, কি ভাবছেন তিনি। যদিও এর হেডলাইন শিরোনামে দেওয়া আছে হোম কামিং, মানে তিনি দেশে ফিরছেন, সেই উপলক্ষে এটা। এখন ফলে খুবই ইন্টারেস্টিং, চিত্তাকর্ষক। এখন ব্যাপার হচ্ছে যে যারা লিখেছিলেন যে রাজনীতি করতে দেওয়া হবে না, তারা দয়া করে এখানে আসুন, এসে শুনে যান এই শেখ হাসিনা কি বলছে। শেখ হাসিনা একা নয়, এখানে সজীব ওয়াজেদ জয়ও থাকবে। তবে তিনি, আমি শুনেছি তিনি অডিও মারফত থাকবেন, মানে শেখ হাসিনা অডিও মারফত থাকবেন, ভিডিও নয়। আগে একবার বলেছিলাম বলে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, আপনি বলেছেন ভিডিও। আমি কিছুই বলিনি, ভিডিও আমি বলেছি তিনি উপস্থিত হবেন। আজ আবার বলছি 5ই আগস্ট শেখ হাসিনা উপস্থিত হবে, কিন্তু অডিওর মাধ্যমে হবে, ভিডিও তো এখনো হচ্ছেন না। তাহলে এ নিয়ে বাকি তো পুরনো সাবেক শিক্ষামন্ত্রী তিনি থাকবেন, আরো কিছু কেউ থাকবেন যাদের নাম ওখানে দেওয়া আছে ছাত্রলীগের, তিনি হচ্ছেন ভিডিও মারফত থাকবেন। কিন্তু এটা নিয়ে বাংলাদেশের এখানকার বাংলাদেশ সরকার এই ব্যাপারটাতে নড়ে চড়ে বসেছেন এবং তারা ভারত সরকারের উপর একটা চাপ তৈরি করারও চেষ্টা করছেন। এখনো পর্যন্ত আগের বারও করেছিলেন, তাতে কোনো লাভ হয়নি। এখন ফরেন করেসপন্ডেন্ট ক্লাবকে ভারত সরকার কি করে বলবে যে তোমরা এমন কোনো অনুষ্ঠান করো না? এটা তো বিদেশে ভারতের মুখ পুড়বে। সব দেশ তো বাংলাদেশ নয় না। বাংলাদেশে আপনি যা খুশি তাই নির্দেশ দিতে পারেন সাংবাদিকদের, সেটা চলেও, তারা মেনেও নেয়। আর যারা মানেন না তারা জেলে যান। কিন্তু ভারতে তো এটা করা সম্ভব না। ফলে সেই জন্য এখন দেখা যাক, এখনো সময় আছে। আজকে 2 তারিখ, 5 তারিখে ঘটনাটা ঘটবে সন্ধ্যে 6:30টায়। তো আশা করি, এবং এফসিসি যেটা তাদের ফেসবুক লাইভও আছে, ফলে লাইভে যে যেখানে আছেন ভারতীয় সময় 6:30টায় তারা যদি ফেসবুক দেখেন তাহলে দেখতে পাবেন আশা করি। আমি একজন শ্রোতা হিসেবে যাব আর কি ওখানে। আচ্ছা, আপনি ওখানে উপস্থিত থাকবেন। তো দাদা, না, ভারত শ্রোতা সরকার রাজনীতি কোনটাকে মনে করে? যদি ধরেন যন্তর মন্তরে গিয়ে শেখ হাসিনা ভাষণ দিত আর আওয়ামী লীগ নেতারা ওখানে জয় বাংলা স্লোগান দিত, তাহলে এটা তো রাজনীতি। হ্যাঁ, তখন হয়তো লাঠি টিয়ার গ্যাস চলতে পারত, সেগুলো হ্যাঁ, রাজনীতি, এখন এটা তো তাই না? মানবাধিকার যেরকম সংস্থা বা কারোর সাথে কথা বলা, এটা কি রাজনীতির ভেতরে পড়েনি? না, এটা রাজনীতি। মানবাধিকার সংগঠনের লোক নিউ ইয়র্ক থেকে আসছেন, তিনি তিনি তার সঙ্গে কথা বলবেন এবং সেখানে মিডিয়া থাকবে। মানে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব হলো যে বিদেশের গণমাধ্যমে চাকরি করেন যারা দিল্লিতে অবস্থিত, তাদের এটা তাদের এটা ক্লাব। এটা ভারতের প্রেস ক্লাব নয়। প্রেস ক্লাব হলো ভারতীয় সাংবাদিকদের ক্লাব, আর সেই ক্লাবটা হলো বিদেশি সাংবাদিকদের ক্লাব। তাহলে আমি তো বলছিলাম যে ক্রমাগতই তিনি তো শেখ হাসিনা ক্রমশ সেই পশ্চিমা গণমাধ্যমের কাছে লাগাতার তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন, সাক্ষাৎকার দিয়ে চলেছেন। এবং ফরেন করেসপন্ডেন্ট ক্লাব দিল্লিতে আর যেটা আছে সেটাতেও তিনি ভাষণ দেবেন। আমি শেষ পর্যন্ত জানি না কি হবে, এখন কতটা কি বলতে পারছি না। আশা করছি অনুষ্ঠানটা হবে এই আর কি। দাদা, এদিকে আমার আরেকটা প্রশ্ন, যেটা সার্জিও গোর তো নিজস্ব অফিস আছে দিল্লিতে, এরপরও উনি কেন বাংলাদেশেই দীনেশ ত্রিবেদীর সাথে কথা বলতে হবেন? আবার মিটিং শেষ, দীনেশ ত্রিবেদী সাহেব আবার রাতের বেলা দিল্লি চলে গেলেন। আজকে সার্জিও গোরও সম্ভবত বাংলাদেশ ছেড়েছেন। ব্যাপারগুলো কেমন? না, এর মধ্যে পুরোটা সবটা সত্য নয়, সবটা সত্য নয়। তার কারণ হচ্ছে সার্জিও গোর কেবলমাত্র ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়ার একজন ট্রাম্পের বিশেষ দূত। ফলে গোটা দক্ষিণ এশিয়ার মধ্যেই তার ঘোরাফেরা হবে এবং তার সঙ্গে মধ্য এশিয়া। আগামী দিনে তো বোধহয় কাজাখস্তানে এসসিও মিটিং হচ্ছে, সেখানেও যেতে পারেন সার্জিও গোর। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার বৈঠকটা দিল্লিতেও আগে হয়েছিল, যখন দীনেশ ত্রিবেদী ঢাকা যান তার আগে। আর দীনেশ ত্রিবেদী তার সঙ্গে সার্জিও গোরের বহু পূর্ব পরিচিত, তিনি ঘনিষ্ঠ বন্ধু, একথাও বলেন। তো তার প্রোগ্রামটা ঘোষিত ছিল না। সার্জিও গোরও যেমন কোনো টুইট করেননি, দীনেশ ত্রিবেদীও কোনো টুইট করেননি, কিন্তু বৈঠকটা হয়েছে এটা সকলেই জানেন।
সেটা দিল্লিতে, যেহেতু দীনেশ ত্রিবেদী এখানে আছেন, তারপরে দীনেশ ত্রিবেদী কিন্তু একটা ঘটনা ভুল ঘটেছে আসলে আমারই কারণে। কারণ আমি প্রথম দিনে বলে দিয়েছিলাম যে দীনেশ ত্রিবেদী বোধহয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করতে আসছেন। তা নয়, তিনি গেছেন কলকাতায়। কলকাতায় গেছেন কারণ তিনি কলকাতা থেকে চলে আসার পর তার আর বাড়িতে যাওয়া হয়নি। ফলে তিনি শুক্র শনি ছুটি ছিলেন, তিনি 2 দিনের ছুটিতে তিনি কলকাতায় গিয়েছেন নিছক পারিবারিক কারণে। এবং তিনি বোধহয় আজকে ফিরেও গেছেন মনে হয় ঢাকায়। সেটা ঢাকার লোকেরা বলতে পারবে তিনি আজ বা কাল। কারণ আজকে তো রবিবার থেকে তো বাংলাদেশের তো সরকারি কাজের ছুটি, কাজের দিন। ফলে সেই কারণে হয়তো তিনি হয়তো ফিরেও গেছেন। ফিরে যাওয়ার কথাই ছিল। 2 দিনের জন্য এসেছিলেন, চলে গেছেন। দিল্লি আসেননি তিনি। এবং দিল্লি এসছেন কিনা, পরে কলকাতা থেকে দিল্লি এসছেন কিনা, না আমি এই খবর পাইনি, জানি না। কিন্তু আমি জানি উনি আমাকে অন্তত বলেছিলেন, উনি আসার পরেই আমি ওনাকে যোগাযোগ করি। তো উনি বললেন আমি কলকাতায় আছি, দিল্লিতে নেই। আমি আবার চলে যাব, ফিরে যাব, এ কথাই বলেছেন। ফলে খাদ্যগরের সঙ্গে তার কি আলোচনা হয়েছে এই বিষয়ে তিনি কথা বলতে রাজি হন। দাদা, এদিকে আমরা যতটুকু শুনলাম সার্জিও গোর নাকি আওয়ামী লীগের একজন নেতা, যেটা এখন পেপার পত্রিকা বা বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে সাবের হোসেন চৌধুরীর কথা বলা হচ্ছে, যে ওনার সাথে সম্ভবত ওয়েস্টিন হোটেলে দেখা করেছেন, মিটিং হয়েছে বা অন্য কোথাও দেখা হয়েছে। এই ব্যাপারটা কতটুকু জানেন বা এটা সত্যতা কতটুকু? খাদ্যগরের যে মানে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে তার তো সন্ধ্যেবেলায় নৈশভোজ ছিল, কিন্তু তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, ফলে নৈশভোজে তিনি থাকেননি। নৈশভোজ না করে তিনি ফিরে গিয়েছিলেন। এবং আমি আজকে আরো কিছুটা তথ্য পেয়েছি ভেরিফাই করার জন্য। সেটা হচ্ছে যে এটা কিন্তু দুপুরেই আমেরিকান এম্বাসি থেকে বলে দেওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে তিনি কিন্তু বৈঠকের পর থাকবেন না, কোনো নৈশভোজ হবে না। এবং নৈশভোজের ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর নৈশভোজের ব্যবস্থা করা হয়নি। কারণ তিনি অন্যত্র তার কোনো জরুরি কাজ আছে বলে তিনি যে হোটেলে উঠেছিলেন সেই হোটেলেই ফিরে যান। এবং সেখানে সেই সময়টাতে, দেখুন সেই সময়টা নিয়ে একটা চর্চা আছে যে সেখানে সাবের হোসেন চৌধুরী এবং জাতীয় পার্টি জিএম কাদের, এদের সঙ্গে তিনি কথা বলেছেন। কিন্তু এর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। একমাত্র আওয়ামী লীগের নেতারা নিশ্চিত করছেন। তারা এও আমাকে বলেছিলেন যে সার্জিও ঢাকা যাওয়ার আগে তারা এখানে শেখ হাসিনার অফিসে খবর দিয়েছিলেন যে তারা ঢাকায় গিয়ে তিনি আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে দেখা করতে চান। তো তখন সেখানে তো এক সাবের হোসেন চৌধুরী ছাড়া আর কেউ অ্যাভেলেবেল ছিলেন না। ফলে তাকে, সেটা নাকি বলা হয়েছে সেটা নেত্রীর অনুমতি নিয়ে, অর্থাৎ শেখ হাসিনার অনুমতি নিয়েই কিন্তু বলা হয়েছে সাবির হোসেন চৌধুরী। কিন্তু প্রথমে খবর ছিল সাবির হোসেন চৌধুরী কিঞ্চিত ভয় পাচ্ছেন, তিনি দেখা করতে চাইছেন না। কিন্তু আমেরিকার ব্যাপারে তো তার একটু দুর্বলতাও আছে এবং তিনিও আমেরিকার ঘনিষ্ঠ। ফলে একেবারে সার্জিওকে উপেক্ষা করবেন এটা নাও হতে পারে। সেই কারণেই হয়তো এসেছিলেন। কিন্তু সেখানে যারা বাংলাদেশের যে গোয়েন্দা পুলিশ, তারা তো প্রবল পাহারা দেয় সেখানে। ফলে তাদের কাছে নিশ্চিত খবর থাকবে যে তিনি দেখা করেছেন কি করেননি। এবং সেক্ষেত্রে বাংলাদেশ সরকার অফিসিয়ালি খবরটাকে খণ্ডনও করতে পারে যে না, এটা বাজে কথা বলা হচ্ছে, এরকম নয়। ফলে আমি নিজে থেকে কিন্তু 100% আমি আওয়ামী লীগ থেকে নিশ্চিত হয়েছি। আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেছেন, শীর্ষ স্তরে মানে ওয়ার্কিং কমিটির মেম্বারদের মধ্যেই কেউ আমাকে বলেছেন যে হ্যাঁ দেখা হয়েছে। কিন্তু আচ্ছা আচ্ছা। আওয়ামী লীগ সূত্রে, কিন্তু এটা আমি অন্য সূত্রে সাবির হোসেন চৌধুরী বা জিএম কাদের আমি শুনেছি তার ফোন সুইচ অফ রয়েছে, ফলে তাকে পাওয়া যায়নি। তাহলে আমি যাই না, তার সঙ্গে কথা বললেই জানা যেতে পারে। আর বাংলাদেশ সরকার এই বিষয়টা বলতে পারে যে সত্যি দেখা হয়েছিল কি হয়নি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটাতে বাংলাদেশের গণমাধ্যম গুরুত্ব দিচ্ছে না, জুলাই বিপ্লবের যারা নায়ক তাদের কারুর সঙ্গে সার্জিও দেখা করে না। ইউনূস, না জামায়াতের আমির, না এনসিপি, তাদের কারুর সঙ্গে তিনি দেখা করেন। তিনি দেখা করলেন ভারতের হাই কমিশনার আর জল্পনা তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু বিএনপির কোনো নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেননি। এবং তিনি পররাষ্ট্র সরকারি পর্যায়ে বৈঠক করেছেন, কিন্তু রাজনৈতিক স্তরের বৈঠক, থিঙ্ক ট্যাঙ্ক যেগুলো সব রটানো আগে বলা ছিল, ঈশ্বর সব বিশেষ কিছু সম্পাদকদের সঙ্গে তার বৈঠক, এগুলো কোনোটাই ঘটেনি। ফলে
জুলাই বিপ্লবের নায়কদের কি আমেরিকা উপেক্ষা করছে? জানি না, প্রশ্নটা করলাম। তবে এদিকে আমাদের কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে 2 ঘন্টা বৈঠক ছিল আপনার ইয়ের সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে। 20 থেকে 25 মিনিট নাকি বৈঠক ছিল তারেক রহমানের সাথে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে। কিন্তু 55 মিনিট বৈঠক ছিল দীনেশ ত্রিবেদীর সাথে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? ব্যাপারটা হচ্ছে এই যে যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে তিনি সন্ধ্যেবেলায় হোটেলে এমন কোন ফিডব্যাক পেয়েছিলেন সার্জেইগো, যেটা তিনি ভেরিফাই করতে চেয়েছিলেন। কিন্তু তিনি জানেন তো, সরকারি যে দল তার সঙ্গে কথা বললে সেটা ভেরিফাই করা যাবে না। সেই জন্য তিনি দীনেশ ত্রিবেদী, যিনি হাই কমিশনার, যিনি তার পুরনো বন্ধু, তার সঙ্গে দেখা করে তিনি জানতে চেয়েছিলেন বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটিটা কি। সেই গ্রাউন্ড রিয়েলিটিটা সম্পর্কে তিনি দীনেশ ত্রিবেদী তাকে হয়তো ব্যাখ্যা করেছেন, বলেছেন। এটুকুই মানে আমি মোটামুটি যতটুকু আভাস ইঙ্গিতে বুঝেছি আর কি। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে কথা মিটিংটা হয়েছে 2 ঘন্টা, এরপরে যেন সাংবাদিকরা প্রায় 10টা প্রশ্ন করেছেন পররাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে, যে আওয়ামী লীগ বিষয়ে কথা হয়েছে না, এই ভারত বিষয়ে কথা। উনি সব জায়গায় বলছেন না না না। তাহলে এই 2 ঘন্টা ওনারা কি করেছেন? ওখানে কি প্রেমালাপ হয়েছে, বা একজন আরেকজনকে ফুল দিয়েছে আই লাভ ইউ, এরকম কিছু হয়েছে নাকি? না, কতগুলো আমেরিকার তো ব্যবসায়িক সম্পর্ক থাকে। আমেরিকা তো বলেছে তারা বিজনেস টিম পাঠাবেন এখানে, ব্যবসা তারা করতে চান। রিপাবলিকান আমেরিকানরা তারা ব্যবসা নিয়ে বেশি আগ্রহী, ফলে ব্যবসায়িক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। আর একটা হয়েছে আলোচনা, যেটা আমার মনে হয়, আমি যেটা শুনেছি, বৈঠকের পরেই পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টা দুজনেই প্রধানমন্ত্রীর কাছে প্রায় দৌড়ে গিয়েছিলেন। কারণ আমেরিকা একটা প্রস্তাব দিয়েছে যে প্যাক্সিবিকা নামে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যে গোয়েন্দাগিরির একটা ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স তারা তৈরি করেছেন, যেটাতে ভারতও আছে, মূলত চীন বিরোধী। সেটাতে তারা চান যে বাংলাদেশ তাতে সামিল হোক। কারণ বাংলাদেশ চীনের এরকম একটা নেটওয়ার্ক, তার মধ্যে নীতিগত সম্মতি তারা দিয়ে বসেছেন যে তারা তার শরিক হবেন। এবং গতকাল রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটা ছোট আকারের একটা বিজ্ঞপ্তিও জারি হয়েছিল যে চীনের ওই প্রস্তাবটাকে তারা গ্রহণ করছে। কিন্তু আমেরিকা যে প্রস্তাব দিয়েছিল যে প্যাক্সিলিকা, সেটাতে কিন্তু কোনো তারা এখনো সম্মতি দেননি। ফলে এই বিষয়টা নিয়ে আমেরিকা, ভারত যেখানে একজোটে সামিল, এবং আমি তো বরাবরই বলছি যে আমেরিকা ভারত ইদানিংকালে বাংলাদেশের বহু বিষয়ে তারা সহমত, বিশেষ করে চীনের প্রভাব রক্ষা, অন্তর্ভুক্তিকালীন একটি রাজনৈতিক ব্যবস্থা, এবং আন্তর্জাতিকভাবে কিভাবে চীনকে বিরোধিতা করা যায় সেই ব্যাপারে তো ভারত যুক্তরাষ্ট্র এক। ফলে সেই বিষয়ে কিন্তু বৈঠকগুলি খুব সফল হয়নি বলেই আমি বলতে পারি। সার্জিগোরের সঙ্গে বাংলাদেশ সরকারের বৈঠক, তারা যতই সবাই দেখা হলে সেটা সবসময় বলেন চমৎকার বৈঠক হয়েছে, দারুণ বৈঠক হয়েছে, অসাধারণ কথা হয়েছে, খুব ভালো হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিবিড় হয়ে গেছে, এত নিবিড় হয়েছে যে ডিনার খেতে ভুলে গেছে, এতটাই নিবিড় হয়েছে। সুতরাং এইগুলো তো কূটনীতির একটা অঙ্গ, না? কূটনীতিতে এই বডি ল্যাঙ্গুয়েজ এগুলো দেখে বোঝা যায় আপনি ডিনার খেলেন কি খেলেন না, দাওয়াত গ্রহণ করলেন না, তার মানে কি? আপনি আমাকে দাওয়াত দিলেন আর আমি বললাম না রাশেদ ভাই, আমি আজকে খেতে পারবো না, আমি চললাম, অন্য জায়গায় ব্যস্ত আছি, এটা কি আপনাকে অপমান করা নয়? তাই তো আমি সাধারণ বুদ্ধিতে তাই বুঝি। বাংলাদেশের এখন তারেক রহমানদের সৌজন্য বলতে কি আমি জানি না, তার ব্যাখ্যা কি? তারা বলছেন সার্জিওরের আওয়ামী লীগ কোনো ব্যাপারই না, নন এন্টিটি, কোনো গুরুত্বই নেই। তো গুরুত্ব নেই তো তাকে বাংলাদেশে ঢুকতে দেন, তার আলোচনা তো গুরুত্বই নেই। গুরুত্বও নেই অথচ তার নিষেধাজ্ঞা রাখবেন, কোন ইররেলিভেন্ট একটা শব্দ ব্যবহার করেছেন, ইররেলিভেন্ট। কিন্তু আমি দেখলাম সার্জেই গৌড়ের সফরে জুলাই বিপ্লবের নায়ক নায়িকেরা ইররেলিভেন্ট হয়ে গেল, এবং তাই না? গতকালকে, আজকে সার্জিগোর চলে গেল, এত মিটিং হলো, আওয়ামী লীগ ভারতে দাফন হয়ে গেছে। হয়ারাজ গতকাল সন্ধ্যার পর থেকে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে, এটা জারি করা হয়েছে। ওই তো আবার এতটাই ইররেলিভেন্ট, এতটাই ইররেলিভেন্ট।
আবার আপনি যেটা বললেন আমেরিকার একটা প্রস্তাব নাকি আজকে আমি পত্রিকাতে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ওনারা $2 বিলিয়ন বিনিয়োগ করবেন বাংলাদেশে। একটি দুইটা জোটের কথা বলেছেন তারা সেটা আমিও দেখেছি, গণমাধ্যমে দেখেছি ঘটনা। আমাদের ভারতেরও কিছু গণমাধ্যমে বেরিয়েছে। আচ্ছা দাদা, এদিকে তো অন্য যেই কাহিনীটার দিকে এখন মনে হয় যাচ্ছে যে সার্জিও কক্সবাজারে গেলেন, ওখানে কি কি করলেন এগুলো প্রকাশ হয়নি, বা সার্জিও যদি টুইট করেন আমরা হয়তো জানতে পারবো। তো কক্সবাজার ওইদিকে যাওয়া মানে তো করিডোর এগুলোর বিষয় আছে অনেক কিছু। তো চাইনিজ করিডোর হবে না আমেরিকান করিডোর হবে, নাকি আমাদের তারেক ভাই বলবো যে কাউকেই দিব না? কোনটা মনে হয় আপনাকে? জানি না, আমার তো কোন দিকে দেখে ঘুরতে শুনে পারে? মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার বোধহয় একটা ৳1 কয়েন নিয়ে বোধহয় হেডটেল করলে যার পক্ষে পড়বে সেদিকে যাবে, এরকম একটা অবস্থায় আছে। কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না কোন দিকে যাবেন। শি জিনপিং এর প্রস্তাব, ট্রাম্পের প্রস্তাব, দুটো নিয়ে তো হিমশিম অবস্থা। দুই হচ্ছে, আপনাকে আরেকটা কথাও বলি, সেটা হচ্ছে যে রোহিঙ্গাদের ক্যাম্পটা দেখাশোনা করে ইউনাইটেড নেশন, জাতিসংঘ। সার্জিও আর জাতিসংঘের কোনো অফিসিয়ালদের সঙ্গে দেখা করেন, না। তাও তিনি দেখা করতে চাননি। অথচ আমেরিকান এম্বাসি, ইউনাইটেড নেশনসের যে দপ্তর আছে, সেখানে তাদের বলা হয়েছিল একটা নোট ভার্বালে দিয়ে সার্জিও পরিদর্শন করতে যাবেন, আপনারা তাকে সুযোগ করে দেবেন পরিদর্শনের। কিন্তু সেই ইউনাইটেড নেশন, জাতিসংঘ যারা দেখভাল করে, তাদেরকে সার্জিও কোনো গুরুত্বও দিলেন। কারণ আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসন তো জাতিসংঘকে গুরুত্ব দিতে চায়ও না, তাই না? ফলে সেই ট্রাম্পের নীতি অনুসারেই চলছেন আর কি সার্জিও। তিনি তো আবার ট্রাম্পের বিশেষ দূত এবং খুবই ঘনিষ্ঠ। দাদা, এই যে আপনাকে আমি গত প্রোগ্রামে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে তারেক রহমান কি ভারতে আসছেন কিনা ওই দাওয়াতে, কিন্তু এখন যা শোনা যাচ্ছে তাতে বলা হচ্ছে যে তারেক রহমানকে ভারত গভর্নমেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেননি, ওনাকে কোন একটা সংগঠনের হিসাবে দাওয়াত দিয়েছেন, চেয়ার হিসাবে বা প্রেসিডেন্ট হিসাবে। সুতরাং এটা নিয়ে খুব মনক্ষুণ্ণ। সুতরাং উনি যেতেও পারেন, নাও যেতে পারেন। আপনার কি মনে হয়? এটা হচ্ছে খুব, আমি শুধু দুর্ভাগ্যের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, সম্মান জানিও, যে অশিক্ষিত সাংবাদিকদের এগুলো ব্যাখ্যা। কারণ বিমস্টেকের পৌরোহিত্য করছেন তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী। তাকে আমন্ত্রণ কে দিয়েছেন? ব্রিক্সের সভাপতি। ব্রিক্সের সভাপতি কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ব্রিক্সের সভাপতি বিমস্টেকের সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ তো আগেই জানিয়ে রেখেছেন, সে তো পড়ে আছে তার টেবিলে আমন্ত্রণ। তিনি হচ্ছে নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী গোটা বিশ্বের মধ্যে, তিনি তারেক রহমান নির্বাচিত হবার প্রথম আমন্ত্রণ জানিয়েছেন, তাই না? সেই আমন্ত্রণে তো এখনো তারেক রহমান সাড়া দেয়নি। ফলে তারেক রহমানের হাতে এখন দুটো আমন্ত্রণ, একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহত, একটা ব্রিক্সের সভাপতি নরেন্দ্র মোদীর হবার আমন্ত্রণ। এখন কোনটা তিনি নেবেন সেটা তো দীনেশ ত্রিবেদীকে প্রশ্নও করেছিল অনেকে। তিনি বলেছেন এটা প্রেরোগেটিভ অফ প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার নিজে ঠিক করবেন তিনি কোন আমন্ত্রণটা নিয়ে আসবেন। তবে ব্রিক্সের আমন্ত্রণে তিনি যদি না আসেন, তাহলে এটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতি, খুবই ক্ষতি। আর সেখানে তো ভারত একা নয় না, 11টা রাষ্ট্রপ্রধান আসবে, তাদের সকলের সঙ্গে তার ওঠা বসা, খাওয়া দাওয়া, তার ডিনার টেবিলে বসা, এই বিরাট সুযোগ না, যেটা শেখ হাসিনা ছাড়েননি, করেছিলেন G20। আবার অতীতে ব্রিক্সের সম্মেলনে শেখ হাসিনাও এসেছিল, গোয়াতে হয়েছিল, তখন এসেছিল। কিন্তু কারণ ভারত প্রতিবেশী রাষ্ট্রকে আমন্ত্রণ জানায় এবং বাংলাদেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে তাকে গুরুত্ব দেয়, সেই কারণেই তাকে আমন্ত্রণ জানানো। সুতরাং প্রোটোকলটা হচ্ছে, ব্রিক্সের সভাপতি হিসেবে রাশিয়ার প্রেসিডেন্টকে যে আমন্ত্রণ জানিয়েছেন সেটা হচ্ছেন ব্রিক্সের অন্যতম সদস্য রাশিয়াকে। ব্রিক্সের অন্যতম সদস্য শি জিনপিং, তাকে আমন্ত্রণ জানিয়েছে। তারা সকলেই সব রাষ্ট্রপ্রধানরাই তো এগুলো হয়ে থাকেন না এই পদগুলোতে। তো বিমস্টেকের সভাপতি তো খলিলুর রহমান হতে পারবেন না, কিংবা আপনার ওই কি বলে ফখরুল মির্জাও তো হতে পারবেন না, হতে তো হবে প্রধানমন্ত্রীকেই। তো সেই জন্য প্রধানমন্ত্রীর কাছে গেছে। এটাকে না অযথা জলঘোলা করার চেষ্টা, একটা বলে না পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, একটা ছেলে মানুষের, বাচ্চাদের স্কুলে করে না, এই তুই আমাকে ঠিক কি করিস নি, এরকম একটা বাচ্চাদের মধ্যে, সেটা ওনারা কেউ বলেননি কিছু।
এটা সাংবাদিকরা আগ বাড়িয়ে ব্যাখ্যা দিচ্ছেন। কোন সাংবাদিক? তারা হচ্ছে ইউনূসের মদতপুষ্ট সাংবাদিক। তাদের একটা কি যেন আছে, কি পয়জন ডাস্টবিন নাকি, শফিক, হ্যাঁ পয়জন নাকি নমক হারাম, কি একটা ডাস্টবিন নামে শফিক ওয়েবসাইট দেখুন। উনি তুলেছেন হ্যাঁ, প্রশ্নটা, ডাস্টবিন শফিক। আচ্ছা হতে পারে, আমি জানি না তিনি কেন তাকে সবাই আপনারা ডাস্টবিন বলেন, চমৎকার দেখতে, সুন্দর দেখতে একটা লোক। এনিওয়ে, যাই হোক, তো তিনি প্রথম আর কি এটা বলেন। তিনি ভারতে বহু সাংবাদিককেও পাঠিয়েছে, আমার কাছেও পাঠিয়েছে। তো আমি পড়ে তো হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম, যে এইটা দিয়ে কি ভারত বাংলাদেশের সম্পর্ক যখনই কাছাকাছি হওয়ার চেষ্টা হয়, তখন এককালে যখন জামায়াত করতো, এখন এই নতুন একটা শক্তি হয়েছে, তারা এখন করছে কি করে সফরটাকে ভেস্তে দেওয়া যায়। ফলে এরা হচ্ছে বাংলাদেশের কতটা স্বার্থ দেখবেন, এই নিয়ে আমাদের সন্দেহ আছে। ফলে এই সম্পর্কে তারেক রহমান সরকারের সতর্ক থাকা। তবে আমার যা মনে হয়, হয়তো আমাদের যেসব সাংবাদিকরা এটা নিয়ে কথা বলছে যে বিমস্টেক বা ইয়ে, আমার মনে হয় যারা বিমস্টেক এই শব্দটা না বুঝে ওদের মাথায় হয়তো ঢুকে গেছে যে বিফ স্টেক, ইসরেক বিফ, গরুর মাংসের যে স্টেক হয় না, ওরা হয়তো বিফ স্টেক ভাবছে। না না না, সেটা ওই বিফ স্টেক। না না, জি। বিতে তো বাংলাদেশ, আইতে ইন্ডিয়া, এতে মায়ানমার, টিতে থাইল্যান্ড, ইকোনমিক এবং টেকনিক্যাল কোঅপারেশন, এগুলো না, পুরো ওইটা শব্দ। তো অরিজিনাল। আমি বললাম যে আমার দেশের সাংবাদিক যারা বিরোধিতা করছে তারা মানে বিফ স্টেক ভেবে বিরোধিতা করছে যে হ্যাঁ। কেন? তারা তো বিফ খান, বিফের বিরোধিতা কেন করবেন? না, ওরা ওই যে মানে আমাদের প্রধানমন্ত্রী দিলা না, তোমরা আমাদেরকে বিফ স্টেক বলে আনতেছো, এটা তো হবে না, প্রধানমন্ত্রী বলতে হবে, এই আর কি। তো দাদা আপনাকে সর্বশেষ যে, আমি তো এখনো জানি না প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ বিমস্টেকের সভাপতি হতে পারেন কিনা। দাদা আপনাকে সর্বশেষ যে প্রশ্নটা, এখন এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে প্রতিনিয়ত আওয়ামী লীগের মিছিলের প্যারামিটার খুব বাড়ছে, বড় বড় হচ্ছে মিছিল। 5 তারিখে নেত্রী আবার আসছে, উনি বলবেন 5 তারিখে কথা বলবেন উনি, এটা বিশাল সম্মেলনের মতোই এটা বলা যায়। রাজনৈতিক প্যারামিটারে কি বুঝছেন? সার্জিও গোর ঘুরে গেল, তার আগে আরেকজন ঘুরে গিয়েছিল, এখন মানে আরো 2-3 জন আসছে। প্রেশারটা কোন দিকে আছে তারেকের উপরে? প্রেশার তো আছেই, প্রেশার আছে ওই যে চীন নিয়ে প্রেশার, আর ইনক্লুসিভ সোসাইটি সেটা চান। আর ফলে ওই দেখুন, আপনাকে যদি সত্যিকারের কোনো ডিপ্লোম্যাটিক অ্যানালিসিস করতে হয়, তাহলে বলতে হবে যে এটা তো উনি তো গেছেন জুলাই মাসে, তাই না? জি সার্জিও গোর আজকে ফিরেছেন মানে আগস্ট মাসে 1 তারিখ, জি 2 তারিখ হয়ে গেছে, আজকে রবিবার 2 তারিখ। তো জুলাই মাসে গিয়ে জুলাই বিপ্লবের নায়কদের তিনি উপেক্ষা করলেন, দেখা করলেন না, এটাই তো সব থেকে বড় খবর। সুতরাং এটাই তো চাপ। মনে হয় তারেক রহমান সরকার ঠিক আমেরিকার স্বার্থ সম্পূর্ণ দেখছেন না, সে কারণে তারা একটু বিব্রত। স্বার্থ না দেখে কি টিকে থাকা যাবে? ভারতের দেখা কোনো কথাই নয়, কিন্তু তবুও আমেরিকার স্বার্থ কতটা দেখছেন সন্দেহ আছে। আমেরিকার স্বার্থ কি না দেখে কি করছেন টিকে জানি না, থাকতে একটু পারবে? বিভ্রান্তির মধ্যে আছেন। কি করছেন বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না। মানে যদি বলেন, এর কোনো ব্যাখ্যা পাওয়া দুষ্কর। ধন্যবাদ দাদা আপনাকে, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দাদার সাথে ছিলেন, দাদাকে ছেড়ে দেবো কারণ আমার পরে হয়তো আরো লাইন আছে দাদা।